না, হচ্ছে না তো। কলকাতা নাইট রাইডার্সের কিছুতেই কিছু হচ্ছে না। এই যে আগের দিন এবারের আইপিএলের প্যাটার্ন নিয়ে তো আলোচনা করলাম। টুর্নামেন্টের প্রথম ৫ দিনের ৫ ম্যাচে যেই দলগুলো টস জিতেছে সেই দলগুলোই ম্যাচ জিতেছে। কই, আজকে তো কলকাতা নাইট রাইডার্স টস জিতলো, ম্যাচ তো জিততে পারলো না। এই যে প্যাটার্নের কথাতে বলছিলাম যে প্রতিটা টস জয়ী ক্যাপ্টেন রান তাড়া করার সিদ্ধান্ত নিয়ে দলকে জিতিয়েছেন। আজকেও তো কলকাতা রান তাড়া করেছে, লাভ হয়নি তো। বরং সানরাইজার্স হায়দ্রাবাদ কেকেআরকে ৬৫ রানে হারিয়ে দিয়ে টুর্নামেন্টে তাদের প্রথম জয় তুলে নিয়েছে দ্বিতীয় ম্যাচে, এবং কলকাতা নাইট রাইডার্স ২ ম্যাচ খেলে ২টাতেই হেরে গেল। টুর্নামেন্টের প্রথম পর্ব মানে প্রথম ৫ দিনে তো ৫টা ম্যাচ হয়েছে, আইপিএলের ১০টা দলই একটা করে ম্যাচ খেলেছে। সেইখানটার প্যাটার্নের সঙ্গে দ্বিতীয় যে ফেজটা শুরু হলো, ওইভাবে যদি আমরা বলি সেকেন্ড রাউন্ড, সেইখানটাতে এই রেজাল্ট অন্যরকম হলো কেন? কেন কলকাতা নাইট রাইডার্স হেরে গেল? কোনটা আসলে টার্নিং পয়েন্ট? সেই আলোচনাটাই তো করছি। দেখুন, কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে কিন্তু একটা মিল রয়েছে। এইবারের আইপিএলের প্রথম খেলাটাতেই সানরাইজার্স হায়দ্রাবাদ ২০১ রান করেছিল, কিন্তু সেই রান টপকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ জিতে নিয়েছিল। দ্বিতীয় দিন কলকাতা নাইট রাইডার্স ২২০ রান করেছিল, কিন্তু সেই রান টপকে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ জিতে নিয়েছিল। ফলে আজকে দুই দলের এই মুখোমুখিতে যখন কলকাতার ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে টস জিতলেন এবং প্রতিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে এই সানরাইজার্স হায়দ্রাবাদকে ২২৬ রানে আটকেই ফেললেন আমি বলবো, কেননা রানটা একসময় মনে হচ্ছিল যে ২৫০ তো ছাড়িয়েই যাবে, কে জানে আইপিএলের প্রথম ৩০০ না হয়ে যায়। সেইখান থেকে এই সোয়া ২০০-তে ২২৬ রানে আটকে রাখাটা এক ধরনের সাফল্য। এবং আমরা যদি এইবারে টুর্নামেন্টের প্যাটার্নটা লক্ষ্য করি, কলকাতা নিজেদের মাঠে খেলছে, এইটাকে যদি আবার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে দেখি, তাহলে ম্যাচ জয়ের কনফিডেন্স তাদের ওই সময়টাতেও থাকবে না কেন? কিন্তু তারা জিততে পারেনি, ধারে কাছেও যেতে পারেনি। ৬৫ রানের বিশাল ব্যবধানে তারা হেরে গিয়েছে, যদিও এত রানে আসলে হারার কথা ছিল না। আপনি যদি পাওয়ার প্লেটা হিসাব করেন, আপনি যদি একদম শুরুতেই হিসাব করেন, ফিন অ্যালেন কলকাতার এই ইডেন গার্ডেন্সে তার সর্বশেষ যে ব্যাটিংটা, সেইটা আসলে ব্যাটিং তাণ্ডব ছিল। টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে তিনি সেঞ্চুরি করেছিলেন, এবং আজকে এই ২২৭ রান তারায় ফিনালেনের শুরুটা কিন্তু ওই রকমই বিস্ফোরক, ওই রকমই বিধ্বংসী হয়েছিল। প্রথম যে ৬টা বল তিনি মুখোমুখি হয়েছেন, ৪ ৪ ৬ ৬ ৪ ৪, মানে ৬টা বলে ৬টাকেই বাউন্ডারি সারা করেছেন তিনি, ৪টা মাঠে দিয়ে ২টা আকাশ দিয়ে। কিন্তু 7 বলটাতে দুবেকে কটেন বোল্ড হয়ে তিনি আউট হয়ে গেলেন। ঠিক আছে, তারপরে তো একটা স্টার্ট তিনি এনে দিয়েছেন। আজিঙ্কা রাহানে আজকে মোটেই সুবিধা করতে পারেননি, ১০ বলে ৮ রান করে তিনি আউট হলেন, এবং ক্যামেরন গ্রিন পাওয়ার প্লে লাস্ট বলটাতে তিনি আউট হয়ে গেলেন দুর্ভাগ্যজনক রান আউটে। ভাই, আইপিএলের দামি খেলোয়াড়দের কিন্তু একটা কার্স থাকে, একটা অভিশাপ থাকে। এইবার কি ক্যামেরন গ্রিনের সেই অভিশাপটা লেগে যাচ্ছে? নিলাম থেকে ২৫,২০,০০,০০০ ভারতীয় রুপিতে তাকে কিনে নিয়েছে কেকেআর। প্রথম ম্যাচটাতে ১০ বলে ১৮ রান করেছেন, আর এই ম্যাচে ২ রান করার পরে তিনি রান আউট হয়েছেন, এবং সেই রান আউটটাও কি দুর্ভাগ্যজনক যে তার ওই ব্যাটিং পার্টনার আঙ্ক্রিশ রাঘুবংশীর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট। মনে হচ্ছিল যে রাঘুবংশী রান আউট হয়েছেন, তিনি বাউন্ডারি সীমানার কাছাকাছি চলে গিয়েছিলেন, শেষ সময় তাকে থামানো হয় এবং দেখা গেল যে ওই সময় তারা ক্রস করে ফেলেছিলেন ২ ব্যাটসম্যান। ফলে রাঘুবংশী আবার ফেরত আসেন, ক্যামেরন গ্রিন আউট হয়ে গেলেন, এবং এই গ্রিন এরকম দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে গেলেন। আমি বলছি ২টা ম্যাচে এই ব্যাটিং ব্যর্থতা, এবং ২টা ম্যাচের কোনোটাতেই তিনি বোলিং করেন নাই। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তো গ্রিনকে নিয়েছিল কলকাতা, ২ ম্যাচের কোনোটাতে বোলিং করেনি, ব্যাটিংয়েও ব্যর্থ। সবচেয়ে দামি ক্রিকেটারের অভিশাপটা কি এবার ক্যামেরন গ্রিনের উপরে লেগে গেল কিনা? প্রতিবারই, এটা প্রায় প্রতিবারে, মানে আমার প্রতিবার না কিন্তু প্রায়শই এই ঘটনাটা আমরা ঋষভ পান্টের ক্ষেত্রে দেখেছি, অনেকের ক্ষেত্রে এটা আসলে দেখেছি, এবার গ্রিনের ক্ষেত্রে হবে কিনা। যাই হোক, পাওয়ার প্লেতে ৩টা উইকেট কলকাতা নাইট রাইডার্স হারিয়ে ফেলল, ৭৪ রান তারা করেছিল। আপনি যদি ওইভাবে হিসাব করেন, ১০ ওভার শেষে তাদের ১১০ রান ছিল ৩ উইকেটে, বাকি 10 ওভারে আরও ১১৭ রান করতে পারত। এটা তো সম্ভব ছিল, খুবই সম্ভব ছিল, কিন্তু সেইখান থেকে তারা একদম হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। রাঘুবংশী, যিনি ওই রান আউটের পার্ট ছিলেন ক্যামেরন গ্রিনের, তিনি এবার নিজে রান আউট হয়ে গেলেন। পরের ওভারে আরও একটা উইকেট হারালো, এবং রিঙ্কু সিংও যখন শর্ট থার্ড ম্যানে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন, কলকাতার আসলে শেষ আশাটাও শেষ হয়ে যায়। রাঘুবংশী 50 করেছিলেন।
আর শেষ দিকে গিয়ে 7 রানে 4 উইকেট হারিয়ে তারা আসলে অল আউট হয়ে গেল 161 রানে। 65 রানে কেকেআর ম্যাচটা হেরে যায়। টার্নিং পয়েন্টের এই আলোচনাতে তাই ক্যামেরন গ্রিনের উইকেটের কথা বলেন, ফিন অ্যালেন ওরকম বিধ্বংসী শুরুর পর তার উইকেটটাও গুরুত্বপূর্ণ, কিংবা আমি যদি বলি ওই 2টা রান আউট ক্যামেরন গ্রিন এবং রঘুবংশী, এই 2টা রান আউটের কথাও বলতে হবে। এখন এসআরএইচ যে 226 রান করলো, যেটা আমি বলছি যে 250 হতেই পারতো, 350 হতেই পারতো, কে জানে 300 হতে পারতো, সেটা আসলে বলছিটা কেন? সেইটা বলছি ভাই ট্রাভিস হেডের জন্য। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, এই দুইজনের যে উদ্বোধনী জুটি, যেটা ট্রাভিস হেড নামে একটা খ্যাতি পেয়ে গিয়েছে, সেইটা এই ম্যাচে তাদের ক্যারিশমাটা দেখিয়ে দিয়েছে। দুইজনেই 21টা বল করে বল খেলেছেন। ট্রাভিস হেড 21 বলে করেছেন 46 রান, অভিষেক শর্মা 21 বলে করেছেন 48 রান। তাদের স্ট্রাইক রেট 220, 230 এইরকম, এবং তাদের এরকম উদ্বোধনী জুটিতে 6th ওভারের মধ্যেই তারা পাওয়ার প্লেতেই 82 রান তুলে ফেলেন। সেই কারণে এরকম একটা স্টার্ট পাওয়ার কারণে আমি বলছিলাম যে স্কোরটা 250 তো হবেই, হবে না কেন? ওই পাওয়ার প্লে লাস্ট ওভারটাতে গিয়ে ট্রাভিস হেড তিনি আউট হলেন তিয়াগির বলে। এরপরেও 8 ওভার শেষেও কিন্তু তারা একটা কমফোর্টেবল জায়গাতে ছিল। এই সেন্সে আমি বলছি যে 8 ওভারে তাদের স্কোর ছিল 1 উইকেটে 110। সেইখান থেকে পরের 8 ওভারে সানরাইজার্স হায়দ্রাবাদ মাত্র 65 রান তুলেছে, এবং সেই ক্ষেত্রে ওই 9th ওভারটা যে করেছেন ব্লেসিং মুজারাবানি, তার ওই 9th ওভারের যে জোড়া শিকার, ঈশান কিষানকে আউট করেছেন রিঙ্কু সিংয়ের একটা ক্যাচে, এবং বারুণ চক্রবর্তী দুর্দান্ত একটা ক্যাচের শিকার হয়ে যখন অভিষেক শর্মা আউট হলেন, ওইখান থেকেই কিন্তু এসআরএইচের ইনিংসটা আর প্রত্যাশিত গতি পায়নি। প্রথম 8 ওভারে যারা 110 রান করেছে, তারা পরের 8 ওভারে করেছে মাত্র 65 রান। শেষ 4 ওভারটাতে আবার 51 রান তুলে স্কোরটাকে 226 পর্যন্ত নিয়ে গেছে হাইন্ডি ক্লাসেন। তিনি 52 রানে একটা ইনিংস খেলেছেন, কিন্তু কখনোই ঠিক ক্লাসেন সুলভ হয়ে উঠতে পারেননি। এবং ওই যে আমি বলছিলাম যে কলকাতার এই বোলিংয়ের কামব্যাকটা শুরু করেছিলেন ব্লেসিং মুজারাবানি। মুজারাবানিকে বাংলাদেশের মোটামুটি জাতীয় শত্রু ঘোষণা করে দেওয়া হয়েছে। এই বেচারার দোষটা কি? আমি আগের দিনও বলেছিলাম যে মুস্তাফিজের তুলনায় মুজারাবানি কোনো বোলারই না। আপনি যদি ওইভাবে বলেন, অবশ্যই মুস্তাফিজ বোলিং স্কিলের দিক থেকে অনেক অনেক এগিয়ে, কিন্তু যেই পরিস্থিতিতে মুস্তাফিজ কেকেআর থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, মুজারাবানিকে তার রিপ্লেসমেন্ট নেওয়া হয়েছে, তাই বলে মুজারাবানিকে শত্রু ঘোষণা করে দিতে হবে? প্রথম ম্যাচটা তিনি খারাপ বোলিং করেছেন, 3 ওভারে 34 রান দিয়েছেন, কিন্তু এই ম্যাচে তার ওই যে ওভারটাতে 2 উইকেট নিলেন, ঈশান কিষান এবং অভিষেক শর্মাকে আউট করলেন, ওইখান থেকে কিন্তু কেকেআরের কামব্যাকটা শুরু হয়েছিল। এবং লাস্ট ওভারটাতে গিয়ে তিনি আরও 2টা উইকেট নেন, ক্লাসেনের উইকেটটাও নিয়েছেন, 4টা উইকেট কিন্তু মুজারাবানি নিয়েছেন। ফলে মুস্তাফিজের রিপ্লেসমেন্ট হিসেবে এই জিম্বাবুয়ের বোলারকে নেওয়া হয়েছে বলেই তাকে আসলে বাংলাদেশের জাতীয় শত্রু ঘোষণা করে দেওয়াটা, এটা আসলে কোনো কাজের কথা নয়। অবশ্যই মুস্তাফিজ মানের বোলার না তিনি, কিন্তু তাই বলে মানে এইটা অনেকটা হয়ে যাচ্ছে ওই যে রাশিদ খানের বয়স নিয়ে আমাদের ট্রোল করার মতো অবস্থা, যেন রশিদ খানের বয়স যদি 70 বছর হয় তাহলেই বা আমাদের কি? তিনি তো আর এটা বয়স ভিত্তিক ক্রিকেট খেলছেন না। যাই হোক, সে আলোচনা করছি, কিন্তু ওই মুজারাবানি যে কামব্যাকটা শুরু করেছেন, সেই কারণেই ওই কেকেআরের একটা কামব্যাক হয়েছে। এসআরএইচের স্কোরটা আর অত বড় হয়নি, কিন্তু অত বড় না হলেও তো 226 পর্যন্ত তো গিয়েছে। সেই 226 জয়ের জন্য যথেষ্ট হয়েছে। যথেষ্টটা এমনভাবেই হয়েছে যে 65 রানের বিশাল ব্যবধানে তারা ম্যাচটা জিতে নিয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম ম্যাচ আরসিবির কাছে হারার পর দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে এইবারে আইপিএলে প্রথম জয় পেল, কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদের এবার আইপিএলে 2টা ম্যাচেই হেরে গেল। ফার্স্ট ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে, এবং এই ম্যাচটাতে তারা হেরে গেল সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে। ম্যাচের টার্নিং পয়েন্ট তাহলে আসলে কোনটাকে বলবেন? দেখেন, আরও অনেক কিছুর কথা তো আমি বলেছি। ওইখানটাতে ওই 2টা রান আউট, ক্যামেরন গ্রিন এবং রাঘবংশী, সেই জায়গাটা, ফিন অ্যালেনের উইকেটটা, অনেক কিছুর কথাই বলতে পারেন, কিন্তু আমার কাছে ভাই শেষ পর্যন্ত গিয়ে ডিফারেন্স মেকার ট্রাভিস হেড। ওই ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার ওপেনিং পার্টনারশিপ, ওই দুজনের বিস্ফোরক বিধ্বংসী ব্যাটিংটাই, ওই দুজনের পাওয়ার প্লের মধ্যে 82 রানের জুটিটাই, ওই দুইজনের 220, 230 স্ট্রাইক রেটে 21 বলে 46, 21 বলে 48 রানের 2টা ইনিংসই, এই ট্রাভিস হেডটাই আসলে শেষ পর্যন্ত আমার কাছে এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের 65 রানের জয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এটা টার্নিং পয়েন্ট। একমত কি হবেন আপনি?